নমস্কার বন্ধুরা, এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার প্রথম 1 মাস থেকে 10 মাসের প্রেগনেন্সি জার্নির ভিডিও। তো আমার জার্নিটা একটু অন্যরকম, সব মহিলাদের থেকে অনেকটাই আলাদা। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে ধরনের সিমটমস কমন, তো সেই সিমটমস আমার মধ্যে ছিল না। কিভাবে বুঝলাম আমি প্রেগনেন্ট সেই ভিডিও আজকে তোমাদের সাথে লাস্ট পর্যন্ত শেয়ার করব। আর প্রেগনেন্সিতে তো 3টে পর্যায় থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম 3 মাস আর শেষ 3 মাস কিন্তু ভীষণই সাবধানে থাকতে হয়। প্রেগনেন্সিতে কমন কি হয়? বমি। আমার সাথে যেটা হয়েছে, আমার প্রচন্ড পরিমাণে লুজ মোশন হয়। আমার বমিটা প্রথম থেকে সেইভাবে হয়নি বলতে পারো, খুব জোর 1 থেকে 2 বার হয়তো বমি হয়েছে। সেটা ভেবেছিলাম হয়তো অ্যাসিডিটির কারণে বমিটা হচ্ছে, আমি ভাবিনি যে প্রথম দিকে আমি প্রেগনেন্ট। তো লুজ মোশন হয় প্রচণ্ড পরিমাণে, দিনে 7 থেকে 8 বার 10 বার পর্যন্ত হয়েছে। তো ভেবেছিলাম যে অন্য কোনো কারণে হচ্ছে, হয়তো মেডিসিনও নিয়েছিলাম। কখনো এটা ভাবাই যায় না যে লুজ মোশনটা সিমটমস হতে পারে। পরে বুঝতে পেরেছিলাম যে এটা অনেক কমন ব্যাপার ডক্টরের কাছ থেকে। তাই আমার পিরিয়ডস মিস হওয়ার পর টেস্ট করালাম, ঘরেতেই কিট নিয়ে এসে টেস্ট করিয়েছিলাম। তারপর তো প্রেগনেন্সি পজিটিভ বেরোলো। তারপর 2-1 দিনের মধ্যেই আমি সঙ্গে সঙ্গে ডক্টর দেখিয়ে নিই। তখনও আমার লুজ মোশন হয়েই যাচ্ছে, কমছে না, শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছে। তো ডক্টর দেখালাম, ডক্টর বললেন যে এটা একদমই কমন ব্যাপার, অনেকের সিমটমস থাকে, বমি হয়, আর অনেকের লুজ মোশন হয়। লুজ মোশনটা অনেক কম মানুষের মধ্যেই হয়, তো যেটা আমার সাথে হয়েছিল। তো ডক্টর মেডিসিন দিয়েছিলেন, মেডিসিন খাওয়ার পর সব ঠিক হয়ে গেছিল। আরও একটা সিমটমস ছিল, আমার কোমরে প্রচণ্ড পরিমাণে ব্যথা হতো। প্রথম পর্যায়ে এই সিমটমসই আমার মধ্যে ছিল। আর প্রথম ডক্টর দেখানোর পরই ডক্টর আমাকে কিছু ব্লাড টেস্ট আর ইউএসজি দেন। তো ব্লাড টেস্টগুলো যেরকম কমন কিছু ব্লাড টেস্ট ছিল, হিমোগ্লোবিন ছিল, সুগার ছিল, থাইরয়েড ছিল, এগুলো করালাম। আর তার সাথে ইউএসজি, প্রথম ইউএসজিতে বেবির হার্টবিট শোনানো হয়। তো খুব আনন্দ পেয়েছিলাম যে প্রথম ইউএসজি হাতে বেবির হার্টবিটটা শুনে খুব ভালো লেগেছিল, আর এখনও সেই দিনটা ভুলতেই পারি না। আর কিছু কমন টেস্ট ছিল, অনেকে থাইরয়েড থাকে, থাইরয়েডটা কোনো প্রবলেম নয়, থাইরয়েডের জন্য মেডিসিন কন্টিনিউ করতে বলেন। তো আমার যেহেতু সবকিছু ঠিকই ছিল, আমার থাইরয়েডও নেই, আর প্রথম দিকে আমার হিমোগ্লোবিনটাও ঠিকঠাকই ছিল, মোটামুটি সবকিছুই ঠিকঠাক ছিল। আর জল, প্রথম থেকে আমাকে জলটা প্রচন্ড পরিমাণে খেতে বলা হয়েছিল। দিনে অন্তত 4 লিটার জল তো খেতেই হবে। আমি জলটা বেশি খেতে পারতাম না, ওই 3 লিটার মতো হতো। আর প্রথম থেকেই না আমার ঘুমের প্রচণ্ড প্রবলেম, আমার ঘুমটা একদমই হতো না, প্রায় সারা রাত জেগেই কাটাতাম। দিনের বেলা তো সেইভাবে ঘুম হতো না, খুব জোর 1.5 থেকে 2 ঘন্টা ঘুমাতাম। দিনের বেলা রেস্ট নেওয়াটা খুবই জরুরি এই সময়, প্রেগনেন্সি টাইমে মিনিমাম সারাদিনে 2 ঘন্টা, দিনের বেলা তো 2 ঘন্টা রেস্ট নিতেই হবে। তো আমার প্রায় 2 ঘন্টা মতোই রেস্ট হতো দিনের বেলা। আর রাতের বেলা তাতেও আমার ঘুম হতো না, প্রায় 2টো বেজে যেত আমার ঘুম আসতে আসতে, তারপরে ভোরের দিকে ঘুম ভেঙে যেত, এরকম হতো। আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ঘুমের ভীষণ প্রবলেম ছিল। তো এই সমস্যাগুলো ছিল প্রথম পর্যায়ে। এবার তোমাদেরকে বলবো দ্বিতীয় পর্যায়ে কি কি হয়েছিল আমার সাথে। দ্বিতীয় পর্যায়টা ভীষণ ভালো একটা সময়, এই সময় তোমরা ট্রাভেলও করতে পারো ছোটোখাটো জায়গাতে। এই সময় বলা হয় যে কোনো প্রবলেম হবে না, তবুও নিজেরা যতটা সাবধানে থাকবে ততটাই ভালো। তো আমি কোথাও ট্রাভেল করিনি, আর যেহেতু আমার ফার্স্ট বেবি, তাই খুবই সাবধানে ছিলাম প্রথম থেকেই, তাই আমার সেইভাবে কোনো রকম সমস্যা হয়নি। তবে একটা মারাত্মক সমস্যা চলে আসে সেই সময়, যেহেতু প্রচণ্ড ঠান্ডার সময় গেছে আমার দ্বিতীয় পর্যায়টা, তো সেই কারণে আমার দাঁতের সমস্যা হয় প্রচণ্ড পরিমাণে, সেলেসা থেকে দাঁতে প্রচণ্ড যন্ত্রণা হয়। তো আমি যে গাইনো ডাক্তারকে দেখাতাম, ওই ডাক্তারই আমাকে সাজেস্ট করেছিলেন ডেন্টিস্ট, কিন্তু আমি ওই ডাক্তারকে দেখিয়ে আমি কোনো ফল পাইনি। অনেক মেডিসিন দিয়েছিলেন, টুথপেস্টও দিয়েছিলেন একটা ব্রাশ করার জন্য,
কিন্তু আমি কোনো ফল পাইনি। তারপর আমার এক দিদি বলল যে তুই হোমিওপ্যাথি দেখা, এই সময় কিন্তু হোমিওপ্যাথি মেডিসিনে কোনো রকম সাইড এফেক্ট থাকে না, ওনারা বুঝেই মেডিসিন দেন। তো হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে অনেকটাই রিলিফ পেলাম। মারাত্মক কষ্ট পেয়েছি সেই সময়, যেই সময়টা সবাই ভালো থাকে। সেকেন্ড ট্রাইমেস্টার মানে দ্বিতীয় পর্যায়ে কোনো রকম সমস্যা হয় না। যাদের প্রথম দিক থেকে মানে বমির সমস্যাটা থাকে, সেই সমস্যাটাও কিন্তু সেই সময় থাকে না। তবে বমির সমস্যাটা আবার শেষের দিকে অনেকের মধ্যে আসে। যখন যন্ত্রণা হতো না, আমার প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হতো। তারপর হোমিওপ্যাথি ডক্টর দেখানোর পর অনেকটাই রিলিফ পেয়েছিলাম। আর যেহেতু হেভি মেডিসিন তো দেওয়া যাবে না, হোমিওপ্যাথি মেডিসিনেও হেভি মেডিসিন সেই সময় দেওয়া যাবে না, তাই লাইট মেডিসিন দিয়ে আপাতত থামিয়ে রেখেছিলেন উনি। বেবি হয়ে যাওয়ার পর ওনারা বলেছেন যে যা করার করে দেবেন। আর চেক আপ তো প্রতি মাসেই চলছিল। তো সেকেন্ড ট্রাইমেস্টারে আমাকে একটা ইউএসজি করতে দেওয়া হয় আবারও, যেটা অ্যানিমাল স্ক্যান বলে। ওটা হয়েছিল আমার, দাঁড়াও একটু দেখে বলি কত সপ্তাহ ছিল। এটা আমার হয়েছিল 20 সপ্তাহ 5 দিনে। আমার অ্যানিমাল স্ক্যানটা হয়েছিল 20 সপ্তাহ 5 দিনে। তো এটা থেকে কিন্তু বোঝা যায় যে বেবি বয় না গার্ল। তো আমাদের দেশে তো বলা হয় না, এটা আইনত অপরাধ। অন্যান্য দেশে যেইভাবে বলে দেওয়া হয় যে বেবি বয় না গার্ল হবে। তো আমাদের এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট ছিল না, যে যা হবে ভগবানের আশীর্বাদে ভালোই হোক, তাই আমরা কখনো জানতেও চাইনি কি হবে। তো যখন অ্যানিমাল স্ক্যানটা করতে গেছিলাম তখন কিন্তু বেবিকে আমাকে দেখানো হয়। আমার খুব ভালো লেগেছিলো বেবির ছোট ছোট চোখ, নাক, ছোট ছোট হাত আমি বুঝতে পারছিলাম, ফিল করতে পারছিলাম। এটা দেখেই আমার শান্তি লেগেছিল। তো নাইবা জানতে পারলাম ছেলে হবে কি মেয়ে হবে, তো ওকে দেখেই আমার ভীষণ শান্তি লেগেছিল। তো সেকেন্ড ট্রাইমেস্টারটা আমার এইভাবেই কাটলো। তো চলো এবার বলি থার্ড ট্রাইমেস্টার মানে দ্বিতীয় পর্যায়ে আমার সাথে কি কি হয়েছে। এই সময়টাও কিন্তু ভীষণ সাবধানে চলাফেরা করতে হয়। আর এই সময় যেহেতু পেটটা অনেকটা বড় হয়ে যায়, তাই খুবই আস্তে আস্তে হাঁটাচলা করা দরকার, যেটা আমি করি। আর সিঁড়ি বেয়ে ওপর নিচ করা এটাও কিন্তু একদমই ঠিক নয়, যেটা আমি করিও না। সারাদিনে একবার খালি ওপরেই আসি। যে সমস্যাগুলো আমার থার্ড ট্রাইমেস্টারে হচ্ছে এখন আমার প্রচণ্ড পরিমাণে চুলকানি হচ্ছিল। তো প্রচণ্ড সারা গা প্রচণ্ড পরিমাণে চুলকানি হচ্ছিল, সারা গা আমার চুলকানি হচ্ছিল। তো সেই কারণে আবার ডক্টর দেখাই, টাইমের আগেই ডক্টর দেখাই। প্রচণ্ড পরিমাণে চুলকানি হচ্ছে, ওনাকে ফোনে কনসাল্ট করেছিলাম, উনি বুঝতে পারছে না চুলকানি বিভিন্ন রকমের হতে পারে, তাই উনি বললেন যে একবার দেখব, তাই গেলাম। তো উনি একটা মেডিসিন দিলেন আর লিভারে টেস্ট করাতে দিলেন আর ইঞ্জেকশন দিলেন 3টে। তো উনি বললেন যে লিভারের কারণে চুলকানিটা হতে পারে। অনেকে অনেক রকম বলেছিলেন যে নখ হচ্ছে, চুল হচ্ছে। তো এই কারণে যেহেতু অনেকের মানে ধারণা থাকে, এগুলো আগেকার দিনে ধারণা, এই কারণে চুলকানিটা হয়। এটা কিন্তু একদমই নয়, লিভারের কারণেই চুলকানিটা হয়। তো আমাকে 3টে ইঞ্জেকশন মানে 12 ঘন্টা পর পর 3টে ইঞ্জেকশন দেওয়া হয় আর কিছু মেডিসিন দেওয়া হয়। আগে যে মেডিসিনগুলো চলছিল সেগুলো কন্টিনিউ, তার সাথে নতুন কিছু মেডিসিন অ্যাড করা হয়। তো তারপর আমার এখন মোটামুটি চুলকানিটা একদমই কমে গেছে। যেটা আমার 100% চুলকানি হয়েছিল সেটা 10% হয়ে গেছে। তো ব্যাক পেনটা এখন প্রচণ্ড হয়, রাতে ঘুম হয় না, সারা রাত আমি বাড়ি পাহারা দিয়ে জেগে থাকি। আর একদম সকালে ওই 4:30 5টা নাগাদ ঘুমটা আসে, এরকমটাই হয়। ঘুম তো হয় না। আর এই সময়টা বেবির মুভমেন্টটা খুব থাকে, তো রাত্রিবেলা মুভমেন্টটা আমার বেশি হয়। তো সেই কারণে আমি একদমই ঘুমাতে পারি না। আর খাওয়া দাওয়া, প্রথম দিকে যে খাওয়া দাওয়াগুলো খেতে পারতাম না একদমই, তবে খাওয়া দাওয়াটা এখন থার্ড ট্রাইমেস্টারে এখন খাওয়া দাওয়াটা মোটামুটি করতে পারি। আর আমার খিদেও পেয়ে যায়, 2 ঘন্টা অন্তর অন্তর আমার খিদেও পেয়ে যায় অটোমেটিক, তাই খাওয়া দাওয়ার আমার কোনো সমস্যা হয় না এই সময়। তো ব্যাক পেনটা এখন প্রচণ্ড পরিমাণে হয়। আর মেডিসিনটা নিচ্ছি, যেহেতু 15 দিন অন্তর একটা করে মেডিসিন দিয়েছেন ব্যাক পেনের জন্য,
ওই কারণে ব্যাক পেনটা অনেকটাই কমেছে। আর এখন যেটা হয় না, প্রচণ্ড হাঁপিয়ে যাই, কথা বলতে গেলে খুব কষ্ট হয়। সেই কারণে আমি তোমাদের সাথে এখন ডেইলি ব্লগও শেয়ার করতে পারি না, ছোটো ছোটো মিনি ব্লগই শেয়ার করি। আর জল, এখন তো 5 লিটার মতো জল খাই। জল খাওয়াটা খুবই দরকার এই সময়। 3rd ট্রাইমেস্টারে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। অনেকের জলের পরিমাণ কমে যায়, অনেকের বেবির ওয়েট কম থাকে। প্রথম দিক থেকে সমস্ত কিছু ঠিক থাকলেও শেষের দিকে অনেকের অনেক রকম প্রবলেম থাকে, তাই এই জল খাওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি প্রথম দিক থেকে জলটা অনেকটাই কম খেয়েছিলাম, যাক সেরকম কোনো প্রবলেম হয়নি আমার জলের দিক থেকে। তো জলের পরিমাণ ঠিকই ছিল। আর যে সমস্যাটা আমার হয়েছিল সেটা হচ্ছে হিমোগ্লোবিনটা আমার একটু কম ছিল 3rd ট্রাইমেস্টারে। হিমোগ্লোবিন 10 থাকলে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। হিমোগ্লোবিন যদি 10-এর নিচে থাকে তাহলে কিন্তু ওটির সময় ব্লাড অ্যারেঞ্জ করতে হবে। হিমোগ্লোবিনের জন্য আমি প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছি যে সকালে কুলেখাড়া রস খাবার, আর খাচ্ছিও আমি। যেটা কুলেখাড়াটা রেগুলার খাওয়াটা ঠিক নয়, শরীর গরম হয়ে যায়। তো সেই কারণে একদিন ছাড়া ছাড়া কুলেখাড়া খাচ্ছি, বেদানা খাচ্ছি, খেজুর খাচ্ছি। তারপর তো ডিম দুধ এগুলো তো আছেই। সবুজ শাকসবজি খেলে নাকি হিমোগ্লোবিন খুব তাড়াতাড়ি বাড়ে, তাই প্রতিদিন আমার খাদ্য তালিকার মধ্যে শাক তো থাকছেই। তো এই খাবারগুলো খেয়ে আপাতত হিমোগ্লোবিনটা বাড়ানোর চেষ্টা করছি। লাস্ট ট্রাইমেস্টারেও কিন্তু আরও একটা ইউএসজি করতে দেওয়া হয়, যেখানে দেখা হয় বেবির ওয়েট, তারপর বেবি নার্ভ দেখা হয়, সমস্ত নার্ভ ঠিক আছে কিনা। এই ইউএসজিটাও খুব ইম্পর্টেন্ট। এই ইউএসজিটাও আমার হয়ে গেছে। প্রথম দিকে যে ব্লাড টেস্টগুলো দেওয়া হয়েছিল প্রথম পর্যায়ে, শেষ পর্যায়ে আবারও সেই টেস্টগুলো করতে বলা হয়। হিমোগ্লোবিন, সুগার, তারপর থাইরয়েড এগুলো করতে বলা হয়। লাস্ট ট্রাইমেস্টারে শুতে, বসতে, উঠতে, খেতে প্রচণ্ড প্রবলেম, যেহেতু এই সময় পেটটা অনেকটা বড় হয়ে যায়, তাই খুবই সাবধানে হাঁটাচলা করা এটা খুব দরকার। আর সব সময় চেষ্টা করবে যে বাঁ কাতে শোয়ার। তো বলা হয় যে বাঁ কাতে শুলে নাকি বেবির মধ্যে ব্লাড সার্কুলেশনটা খুব ভালোভাবে হয়, তো সেই কারণেই বাঁ কাতে শুতে বলা হয়। আমি যতটুকু পেরেছি বেশিরভাগ সময়টা বাঁ কাতে শোয়ার চেষ্টা করেছি, কিন্তু সব সময় একভাবে শুয়েও থাকা যায় না। আর যেহেতু এই সময় জল খাওয়ার পরিমাণটা অনেকটাই বেড়ে যায়, তাই বারবার টয়লেট যেতে হয়। আর রাতেও যেহেতু আমি প্রায় সারা রাত জেগেই থাকি, তাই বারবার আমাকে টয়লেট যেতেই হয়। তো এইভাবেই কেটে যাচ্ছে। তো তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ইউএসজি প্লাস ব্লাড টেস্টে কত টাকা খরচ হলো সেই ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো সেটা নিয়ে প্রেগন্যান্সিতে ইউএসজি প্লাস ব্লাড টেস্ট নিয়ে কত টাকা খরচ হতে পারে একটা আইডিয়া আমি তোমাদের মধ্যে দিয়ে দিতে পারবো। তো এই হচ্ছে আমার প্রথম থেকে 10 মান্থের যে সিমটমসগুলো ছিল এখনো পর্যন্ত আছে, তো তার একটা ভিডিও আমি ছোট করে দিতে পারলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কারোর কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।